নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভৌত বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 5 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তাহলে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা এই প্রশ্নটি মূলত নিবাদুই হাই স্কুল দত্তপুকুর নিবাদুই হাই স্কুল 2025-এর প্রশ্ন। হ্যাঁ, আমরা প্রশ্নটা একটু সাথে সাথে দেখিয়ে দিলাম। এই যে প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটাই আমি একটু সুন্দর করে সাজিয়ে তারপর তোমাদের উত্থাপন করেছি। যাই হোক, প্রশ্নটা আরও বড় করে দেখি। নিবাদুই হাই স্কুল সেকেন্ড সামেটিক ইভ্যালুয়েশন 2025, এই টোটাল প্রশ্ন, এই প্রশ্ন, ঠিক আছে। আমি সরাসরি উত্তর দেখব। তাহলে তোমার উত্তর দেখার আগে প্রশ্নটি একটু এক নজর পূর্ণাঙ্গ দেখে নিলাম। এরপরে সরাসরি উত্তর। জলে ভাসমান একটি কাঠের ব্লকের আয়তন কিছু অংশ জলের উপরে আছে। ব্লকের ঊর্ধ্ব বল, হ্যাঁ বলো, ব্লকের ঊর্ধ্ব বলটা হবে কি? কাঠের ব্লকের ওজনেই ঊর্ধ্ব বল হবে, কারণ যখন একটি কাঠের ব্লক জলে ভাসে তখন সেটি সাম্য অবস্থায় থাকে। এই অবস্থায় ঊর্ধ্ব বল হবে কাঠের ব্লকের ওজন। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী নিমজ্জিত অংশ যত বল অপসারণ করে সেই জলের ওজনে ঊর্ধ্ব বল সমান। ভাসমান অবস্থায় ঊর্ধ্ব বল ব্লকের ওজনের সমান হয়, অর্থাৎ উত্তর এ। এরপর আমরা দেখব 2 নম্বরে, জলের উপর জলীয় বাষ্পের পরিবর্তে শুধু বায়ু থাকলে জলের পৃষ্ঠটান, জলের পৃষ্ঠটান কী হয় আমরা যদি এক এক করে দেখি? হ্রাস পায়, বৃদ্ধি পায়, অপরিবর্তিত থাকে, না জলের অণুর গঠনের উপর নির্ভরশীল? হ্যাঁ, তাহলে আমরা উত্তর যদি দেখি তাহলে দেখতে পাবো বৃদ্ধি পায়, কারণ শুষ্ক বায়ুতে জল দ্রুত বাষ্পীভূত হয় এবং জলীয় বাষ্প উপস্থিত থাকলে পৃষ্ঠটান কিছুটা কমে যায়। তাই জলের বাষ্পের পরিবর্তে শুধু বায়ু থাকলে জলের পৃষ্ঠটান বৃদ্ধি পায়, উত্তর বি। এরপর পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর। একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে কি 2 মিটার সরে গেল, সম্পাদিত কাজ কি? তা আমরা যদি এটার উত্তর দেখি, সম্পাদিত কাজ হচ্ছে ওয়ার্ক সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স 10 নিউটন, ডিসপ্লেসমেন্ট 2 মিটার, তাহলে ডাব্লিউ সমান 10 ইন্টু 2 20 জুল। বল এবং সরণ একই দিকে হওয়ায় ডাব্লিউ সমান অতএব 20 জুল, অর্থাৎ বি উত্তর। এরপরের প্রশ্ন 4 নম্বর। একটি বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করলে গতিশক্তি হবে। আমরা যদি দেখি ভর এবং বেগ যদি কাইনেটিক এনার্জি হাফ অফ এম ভি স্কোয়ার, প্রাথমিক গতিশক্তি হাফ অফ এম, নতুন ভর 2m, নতুন বেগ 2v, তাহলে ই কে ই প্রাইম হাফ 2m 2v স্কোয়ার, অর্থাৎ এখানে 8 ইন্টু নতুন গতিশক্তি হবে 8 গুণ, ঠিক আছে। তো পরের প্রশ্ন হচ্ছে আমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বর, প্রদত্ত কোন রাশির একক আলাদা? পীড়ন, চাপ, বিকৃতি, ইয়ংয়ের গুণাঙ্ক। আমরা উত্তর যদি দেখি বিকৃতি, কারণ পীড়নের ইউনিট হচ্ছে প্যাসকেল, চাপের ইউনিটও প্যাসকেল, ইয়ংয়ের গুণাঙ্ক ইউনিটও প্যাসকেল, কিন্তু বিকৃতি কোনো একক নাই, এই কারণে এটা ব্যতিক্রম। এরপরের প্রশ্ন হচ্ছে, বল স্থির রেখে ক্ষেত্রফল 10% কমালে চাপ কত শতাংশ বাড়বে? উত্তর হবে 11.11%। ফর্মুলা পি সমান এফ বাই এ। বল স্থির, ধরি প্রাথমিক ক্ষেত্রফল 100 সেন্টিমিটার, নতুন ক্ষেত্রফল 90 সেন্টিমিটার, পি সমান এফ বাই এ। নতুন চাপ পি প্রাইম ইকুয়াল এফ বাই 90। চাপের বৃদ্ধি পি মাইনাস পি প্রাইম মাইনাস পি বাই পি ইন্টু 100, মানগুলি বসিয়ে দিলে 11.11%। হ্যাঁ, তাহলে আমরা 1 নম্বর হয়ে গেল। এবার আমরা 2 নম্বর দেখব। শক্তি সংরক্ষণ সূত্রটি লিখো। তাই শক্তি সংরক্ষণ সূত্রটি যদি আমরা দেখি, শক্তি সংরক্ষণ সূত্র, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি কেবল একমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, কিন্তু একটি আবদ্ধ সিস্টেমে মোট শক্তির পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকে। উদাহরণ, একটি বলকে উপরে ছড়িয়ে দিলে উপরে উঠতে উঠতে গতিশক্তি কমে এবং বিভব বাড়ে, নিচে নামার সময় বিভব কমে, গতিশক্তি বাড়ে, কিন্তু মোট যান্ত্রিক শক্তি সর্বদা একই থাকে। গুরুত্বপূর্ণ সূত্র, মোট শক্তি ইকুয়াল গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়াল ধ্রুবক। এরপরের প্রশ্ন, একটি 100 গ্রাম ভরের বস্তু 500 মিটার উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করলে 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে? দেওয়া আছে ভর সমান এম, 100 গ্রাম 0.1 কেজি, সময় টি সমান 3 সেকেন্ড, অভিকর্ষ ত্বরণ এটা মুখস্থ, জি সমান 9.8, 3 সেকেন্ডে বেগ নির্ণয়, ভি সমান ইউ প্লাস জিটি, প্রাথমিক বেগ ইউ ইকুয়াল 0, সুতরাং ভি সমান ইউ প্লাস জিটি, ইউ শূন্য 29.4, ক্যালকুলেশন করলে গতিশক্তি নির্ণয় কি? কাইনেটিক এনার্জি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, এম 0.1 আর ভি মানে 29.4, ক্যালকুলেশন করলে 43.2 জুল হয় উত্তর। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। চন্দ্রপৃষ্ঠে সাইফনের নীতি প্রযোজ্য হবে না কেন? সাইফনের কার্যকারিতা বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভর করে, কিন্তু চাঁদের উপর বায়ুমণ্ডল নেই, তাই বায়ুমণ্ডলের চাপও নেই, ফলে তরলকে সাইফনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করা যায় না, তাই চন্দ্রপৃষ্ঠে সাইফনের নীতি প্রযোজ্য নয়। পরের প্রশ্ন হচ্ছে কি, আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। কৃত্রিম উপগ্রহ আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হলে কি
হ্যাঁ, আর্কিমিডিস কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো তরল বা গ্যাসে নিমজ্জিত হলে বস্তুটির উপর ঊর্ধ্বমুখী একটি বল ঊর্ধ্বাঘাত যেটা ক্রিয়া করে, যার মান বস্তুদের অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। এটা আপডেট যেটা ওয়েট আপথ্রাস, যেটা আর কি ওয়েট অফ ডিসপ্লেস লিকুইড। কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি না, কারণ কৃত্রিম উপগ্রহে কার্যত ভারসাম্য অবস্থায় থাকে। হ্যাঁ, সেখানে তরলের ওজন কার্যকর থাকে না, তাই ঊর্ধ্বঘাত সৃষ্টি হয় না। এরপরের প্রশ্ন, অতএব কৃত্রিম উপগ্রহ আর্কিমিডিসের নীতি কার্যকারী নয়। এরপরের প্রশ্ন কি বলেছে, বয়েলের নীতিটি গাণিতিক রূপ সহ বিবৃতি করো। বয়েলের নীতিটি হচ্ছে কি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে, আবার চাপ কমলে আয়তন বাড়ে। গাণিতিক রূপে পি ইজ প্রপোর্শনাল টু 1/v অথবা পিভি ইকুয়াল ধ্রুবক। দুটি অবস্থার জন্য P1V1 সমান P2V2 দ্রাবক। প্রেশার বনাম ভলিউমের গ্রাফ একটা আয়তকার অধিবৃত্তের হাইপারবোলা। ঠিক আছে, আমরা বলেই দিয়েছি। পরের প্রশ্ন, আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? দুধের আপেক্ষিক গুরুত্ব এভাবে দেওয়া হচ্ছে, দুধের 10.5 হলে সিজিএস পদ্ধতিতে দুধের ঘনত্ব কত? আপেক্ষিক গুরুত্ব কোনো পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি তাপমাত্রায় জলের ঘনত্বের অনুপাত ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলে। অর্থাৎ রিলেটিভ ডেন্সিটি ইকুয়াল ডেন্সিটি অফ সাবস্টেন্স ডিভাইড ডেন্সিটি অফ ওয়াটার। দেওয়া আছে কি, আপেক্ষিক গুরুত্ব 10.5, জলের ঘনত্ব সিজিএস 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ডেন্সিটি ইকুয়াল 10.5 ইন্টু 1, অর্থাৎ 10.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। প্রশ্নের দুধের আপেক্ষিক গুরুত্ব 10.5, হ্যাঁ এটা ইঞ্চি লেখা আছে, কিন্তু বাস্তবে দুধের আপেক্ষিক গুরুত্ব প্রায় 1.03 থেকে 1.05 হয়। পরীক্ষার প্রশ্নে এটা সম্ভবত 1.05 হওয়ার কথা। যদি আপেক্ষিক গুরুত্ব 1.05 ধরা হয়, তবে দুধের ঘনত্ব হবে 1.05 গ্রাম পার সেন্টিমিটার। অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্র যা আছে উত্তর ভুল দেওয়া আছে প্রশ্নপত্র। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে কি বলেছে। পরের প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলো উত্তরটা, তিনটা প্রশ্ন আছে, 3 মার্কের। তা আমরা প্রথম প্রশ্ন দিই, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষণের সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা কিন্তু এই স্কুলে বা যে কোনো স্কুলের জন্য একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ধরো যাক এম ভরের একটি বস্তু এই উচ্চতা থেকে অবাধে পতন করছে। আমি তোমাদের একসাথে ছবিটা এঁকে দেখাই দিই। হ্যাঁ, তাহলে এম ভরের বস্তুটি, এখানে ধরো এম ভরের একটা বস্তু আছে, হ্যাঁ সে কী করছে, অবাধে পড়েছে। ঠিক আছে, অবাধে পড়েছে, ধরো যাক এম ভরের এই উচ্চতা থেকে অবাধে পতন করছে। অবস্থান 1, আরম্ভ উচ্চতা h। ঠিক আছে, বিভব শক্তি পি, পটেনশিয়াল এনার্জি ইকুয়াল mgh, গতিশক্তি কাইনেটিক এনার্জি হাফ অফ mv স্কয়ার, কারণ বেগটা শূন্য থাকে। অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি একবার প্রারম্ভে, হ্যাঁ কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, দ্যাট মিনস mgh প্লাস 0 অর্থাৎ mgh। অবস্থান 2, পতনের সময় ধরা যাক বস্তুটি x দূরত্বে নেমে, অর্থাৎ এখান থেকে ধরে নিলাম x দূরত্বে আর একটা অবস্থান বিতে আছে, এখানে 2 নম্বর অবস্থানে আছে, আর এটি ছিল 1 নম্বর অবস্থানে। x দূরত্বে নেমে অবশিষ্ট h মাইনাস x, হ্যাঁ বিভব শক্তি p সমান mg h মাইনাস x এবং গতিশক্তি v স্কোয়ার ইকুয়াল 2gx। অতএব হ্যাঁ মোট শক্তি হবে কি, দুটো যোগ করলে এখানেও কিন্তু mgh অবস্থান, হ্যাঁ অর্থাৎ 2তে কিন্তু মোট শক্তি mgh। এরপর অবস্থান 3-এ, হ্যাঁ উচ্চতা 0, কারণ এইখানে যদি আসে, এই যে তোমাকে যদি দেখাই যে এখানে যদি চলে আসে, হ্যাঁ তাহলে উচ্চতা থাকবে না, বিভব শক্তি থাকবে না, বেগ v স্কয়ার সমান 2gh, মানটা বসাই দিলে গতিশক্তি হাফ অফ m 2gh, কাটাকাটি করলে মোট শক্তি mgh। তাহলে প্রতিটি অবস্থাতে পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি ইকুয়াল mgh ধ্রুবক। তাহলে আমরা প্রশ্নের উত্তরটা এভাবে উত্তর দিতে পারি। অর্থাৎ অবাধে পতনশীল যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। পরের প্রশ্ন হচ্ছে অথবা বস্তুর ভরবেগ ও গতিশক্তির সম্পর্কটি। আমরা জানি p সমান mv, আবার গতিশক্তি হাফ অফ mv স্কোয়ার। এখানে v সমান p/m, তাহলে আমি v সমান p/m যদি বসিয়ে দেই, তাহলে হাফ অফ m p স্কোয়ার বাই m স্কোয়ার, এখন 2p স্কোয়ার বাই 2m, অর্থাৎ কাইনেটিক এনার্জি p স্কোয়ার বাই 2m, অর্থাৎ p সমান √2m ke। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে কি, মিল্ক অফ ম্যাগনেসিয়া কি এর একটি ব্যবহার লেখো। মিল্ক অফ ম্যাগনেসিয়ার একটি ব্যবহার, হালকা একটি ভারী বস্তুর গতি সমান বস্তু দুটি ব্যবহার করে ভরবেগ বেশি নির্ণয় করা যায়। তাহলে একটি সম্পর্ক p সমান 2, এখানে দুই বস্তুর কাইনেটিক এনার্জি সমান, অর্থাৎ p ইজ প্রপোর্শনাল টু me, অর্থাৎ ভর যত বেশি হয়, হ্যাঁ ভরবেগ তত বেশি হবে।
তো ভর যেখানে বেশি হবে তার ভরবেগও তত বেশি হবে, ভারী বস্তুর ভরবেগ বেশি। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে তরলের পৃষ্ঠটান কাকে বলে? 2 নম্বর, পৃষ্ঠটানের মাত্রা লেখো। 1.5 + 1.5 মানে পৃষ্ঠটানের সংজ্ঞা। তরলের মুক্ত পৃষ্ঠে মুক্তপৃষ্ঠে অঙ্কিত কোনো কাল্পনিক রেখা প্রতি একক দৈর্ঘ্যে পৃষ্ঠ বরাবর যে স্পর্শক বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলে। সূত্র T = F/L, যেখানে T পৃষ্ঠটান, L হচ্ছে দৈর্ঘ্য। পৃষ্ঠটানের মাত্রা হবে কি? সূত্র T = force/length, বল এর মাত্রা ml, T⁻²। এভাবে আমরা উত্তরটা দিয়ে দিতে পারি। পরের প্রশ্ন হচ্ছে তোমার ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক 2 × 10⁻11, 12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এর অর্থ কী? এর অর্থ হলো ইস্পাত একক বিকৃতি সৃষ্টি করতে, অর্থাৎ তোমার ডাইন পার সেন্টিমিটার পীড়ন আয়তনের প্রয়োজন। তাহলে আমরা অথবা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এরপরের প্রশ্ন হচ্ছে পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক রাশি এবং কেন? বিকৃতি মৌলিক রাশি না, এটি দুইটি দৈর্ঘ্য অনুপাত এবং তাই পীড়নের দৈর্ঘ্য একক, পীড়নের একক ও মাত্রা আছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার অথবা নিউটন পার মিটার স্কোয়ার, তাই এটি একটি ভৌত রাশি পরীক্ষার উপযোগী উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার পীড়ন ও বিকৃতি তার লাস্টে যেটা, একটি জলাশয় 20 মিটার নিচে কোনো বিন্দুতে জলের চাপ কত? আমরা যদি দেখি গভীরতা 20 মিটার অর্থাৎ 2000 সেন্টিমিটার, জলের ঘনত্ব ρ = 1 গ্রাম পার সেন্টিমিটার, জি হচ্ছে 980 সেন্টিমিটার। তাহলে সূত্র P = S/ρg, মানটা বসায় দিলে তাহলে দেখা যাচ্ছে 17 অযুত লক্ষ নিযুত 19,60,000 ডাইন পার সেন্টিমিটার অথবা 1.96, এভাবেও লিখতে পারো। পরের প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্ট। আর নিচের কোন ধাতুটি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? উত্তর হচ্ছে তোমার ক্যালসিয়াম, কারণ সাধারণভাবে নাইট্রিক অ্যাসিড একটি শক্তিশালী জারক অক্সিডাইজেশন এসিড, তাই অধিকাংশ ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না, কিন্তু অন্তত লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ক্যালসিয়াম বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। রাসায়নিক সমীকরণ হচ্ছে ক্যালসিয়াম নাইট্রিক অ্যাসিড = ক্যালসিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন। পরের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধি করলে তরল গ্যাসের দ্রাব্যতা কি কমবে বাড়বে? কোনটা উত্তর হবে? কমবে। তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়, ফলে গ্যাস সহজে তরল থেকে বেরিয়ে যায়, তাই তরল গ্যাসের দ্রাব্যতা কমে। ঠান্ডা পানীয় গরম জলে দ্রুত গ্যাস বেরিয়ে যায়। এরপরের প্রশ্ন হচ্ছে পদার্থ কোনটি ক্ষারক নয়? এখান থেকে তুমি যদি দেখো কোনটি ইথাইল অ্যালকোহল C2H5OH, আর বাকি যেগুলি আছে সেগুলি ক্ষারক। পরের প্রশ্ন তোমার হাইড্রোজেনবিহীন এখানে আছে একটি অ্যাসিড, সেটাকে বলে BF3, সিলভার নাইট্রেটের দ্রবণ দ্বারা শনাক্ত হাইড্রোজেন ক্লোরাইড। কপার কুচি গাঢ় নাইট্রিক অ্যাসিড, এর সাথে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড উত্তপ্ত করলে পাওয়া যায়। স্বর্ণশিল্পে বেশি ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড। তাহলে আমরা এটা উত্তর দিয়ে দিলাম। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। 3 নম্বরের প্রশ্ন কি বলেছে? 1.5 লিটার আয়তনে একটি সালফুরিক অ্যাসিড দ্রবণে 29.4 সালফুরিক অ্যাসিড দ্রবীভূত রয়েছে। দ্রবণটির মোলারিটি কত? তো দ্রবণের ভর 29.4 গ্রাম, দ্রবণের আয়তন 1.5 লিটার, সালফুরিক অ্যাসিডের আণবিক ভর 2 + 32 অর্থাৎ 98, মোল সংখ্যা হচ্ছে ম্যাস বাই মোলার ম্যাস, অর্থাৎ মোলারিটি M = মোল বাই ভলিউম 0.3/1.5 অর্থাৎ 0.2 m। পরের প্রশ্ন হচ্ছে কি মিল্ক অফ ম্যাগনেসিয়ার একটি ব্যবহার লেখো। মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো ম্যাগনেসিয়াম হাইড্রোজেন অক্সাইড, আর এর হাইড্রোজেন অক্সাইডের জলে প্রস্তুত সাসপেনশন। এটি দেখতে দুধের মতো সাদা বলে এর নাম মিল্ক অফ ম্যাগনেসিয়া। একটি ব্যবহার, এটি অ্যান্টাসাইড হিসেবে ব্যবহৃত হয়। পাকস্থলী অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিরপেক্ষ করে এবং অম্বল অ্যাসিডিটি কমায়। রাসায়নিক সমীকরণ ম্যাগনেসিয়াম অক্সাইড, জল, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি। ঠিক আছে, তো এই মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে এটা। পরের প্রশ্ন উষ্ণতা পরিবর্তনে সোডিয়াম সালফেটের শোধক সোডিয়াম সালফেট অর্থাৎ 10 অণু জল এবং পটাশিয়াম নাইট্রেট দ্রাব্যতা চিত্রের সাহায্যে উল্লেখ করুন। তাহলে সোডিয়াম সালফেট গ্লুবার সল্ট 0 ডিগ্রি থেকে 32.4 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বাড়লে দ্রাব্যতা বৃদ্ধি পায়। 32.4 ডিগ্রি দ্রাব্যতা সর্বাধিক, এরপর উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমতে থাকে। এভাবে আমাদের গ্রাফ আঁকতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে কি পটাশিয়াম নাইট্রেট উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা ক্রমাগত বৃদ্ধি পায়, এর দ্রাব্যতা সবসময় ঊর্ধ্বমুখী হয়। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর 4 নম্বর, ক্ষারক জলীয় দ্রবণে কোন আয়ন উৎপন্ন করে? ক্ষারক জলীয় দ্রবণে হাইড্রো অক্সাইড আয়ন উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম প্লাস আয়ন, অর্থাৎ এখানে উত্তর বি। জিঙ্ক অক্সাইড উপধর্মী অক্সাইড বলে
উপযুক্ত পরিবেশ, হ্যাঁ উপযুক্ত সমীকরণ লেখো। তাহলে উভধর্মী অক্সাইড হচ্ছে সেই অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক ক্লোরাইড এবং জল। ক্ষারের সঙ্গে জিঙ্ক অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম জিঙ্কেট এবং জল। অর্থাৎ জিঙ্ক অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে বলে একে উভধর্মী অক্সাইড বলা হয়। এরপর পরের প্রশ্ন, অক্সালিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমন ক্রিয়ায় ব্যবহৃত উপযুক্ত নির্দেশকের নাম লেখো। ফেনালফথলিন। হ্যাঁ, মিথাইল অরেঞ্জেও ব্যবহার করা যায়, তবে ফেনালফথলিন সবচেয়ে উপযুক্ত। এরপর পরের প্রশ্ন, বি চিনির সঙ্গে গাঢ় সালফুরিক অ্যাসিড যোগ করে কী ঘটবে? সমীকরণ সরল। গাঢ় সালফুরিক অ্যাসিড একটি জল শোষক, চিনির থেকে জল শোষণ করে কালো কার্বনে পরিণত করে, যেমন এখানে চিনি কালো হয়ে যায়, প্রচুর তাপ উৎপন্ন হয়, কালো স্পঞ্জের মতো কার্বন সৃষ্টি করে। এরপর পরের প্রশ্ন হচ্ছে একটি প্রসম উভধর্মী অক্সাইডের নাম লেখো। অক্সাইড হচ্ছে কার্বন মনোঅক্সাইড, উভধর্মী অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড, জিঙ্ক অক্সাইড, তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড। পরের প্রশ্ন হচ্ছে বি নির্দেশিকা কাকে বলে? যে পদার্থ অ্যাসিড, ক্ষার এবং প্রশম দ্রবণের রং পরিবর্তনের মাধ্যমে তাদের প্রকৃতি নির্দেশ করে তাকে নির্দেশক বলে। যেমন ফেনলফথলিন, মিথাইল অরেঞ্জ এবং লিটমাস। পরের প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ফেনলফথলিন যোগ করলে কী বর্ণের দ্রবণ উৎপন্ন হয়? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রশমন, ফেনলফথলিন নিরপেক্ষ দ্রবণে বর্ণহীন থাকে। পরের প্রশ্ন হচ্ছে কপার সালফেট অসম্পৃক্ত দ্রবণ সম্পূর্ণ বাষ্পীভূত করলে 2.4 গ্রাম কপার সালফেট অবশিষ্ট থাকে। 25 ডিগ্রি উষ্ণতা ওই দ্রবণে 100 গ্রাম নিয়ে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে আর কত গ্রাম কপার সালফেট দ্রবীভূত করতে হবে? দেওয়া আছে 25 ডিগ্রি উষ্ণতা কপার সালফেটের দ্রব্যতা 25 গ্রাম পার 100 গ্রাম জল। 10 গ্রাম দ্রবণে কপার সালফেট 2.4 জল 10.24 অর্থাৎ 7.6। 100 গ্রাম দ্রবণে কপার সালফেট 2.4 10 অর্থাৎ 24 গ্রাম জল 7.6 110 76। 25 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম জলে দ্রবীভূত 25 গ্রাম কপার সালফেট, অর্থাৎ 76 জলে দ্রবীভূত থাকে 19 গ্রাম। এটি হলো অতিরিক্ত দ্রবীভূত করা যাবে এমন কপার সালফেট পরিমাণ, অর্থাৎ 19 গ্রাম উত্তর হবে। তো এই ছিল এই ভিডিওর আদ্য পর্যন্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্ন কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছো। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।